হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দারিস কোচিং। বন্ধুরা, আমরা ডাব্লিউপি কনস্টেবল, সিভিল ডিফেন্সের অগ্রগামী এবং এনভিএফ পদের জন্য যে জিকের ক্লাসগুলো করছিলাম, আজকে হলো আমাদের ডে 12। ওকে, তো আজকের এই জিকের ক্লাসে আমরা কিন্তু কিছু স্পেশাল জিনিস দেখব। সেটা কি না, আজকের ক্লাসে আমরা সায়েন্স বা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। অন্য দিনের মতো যেমন অবজেক্টিভ প্রশ্ন থাকে তেমন 4টে করে অবজেক্টিভ প্রশ্ন থাকবে এবং তার বিস্তারিত আলোচনা কিন্তু আমি বলে দেবো। এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে রিলেটেড যেগুলো আসতে পারে সেগুলো আমি কিন্তু সম্পূর্ণ বলে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা যদি তোমরা এর আগের ক্লাস না দেখে থাকো তাহলে প্লেলিস্ট সেকশন চেক করো। এখানে তোমরা সমস্ত জিকে, অঙ্কের এবং যারা কনস্টেবল এবং এক্সারসাইজ আছে তাদের ইংলিশ ক্লাসও পেয়ে যাবে। ওকে, চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন বলছে জার্মান সিলভার তৈরি করতে, সরি বন্ধুরা, এটা নিয়ের হবে না, এটা নিচের লিখে নাও। নিচের কোন উপাদানগুলি প্রয়োজন? তাহলে জার্মান সিলভার তৈরি করতে নিচের কোন উপাদানগুলি প্রয়োজন? অপশান এ বলছে তামা, টিন, সীসা। অপশান বি বলছে তামা, দস্তা, নিকেল। অপশান সি বলছে তামা, দস্তা, ক্রোমিয়াম। আর অপশান ডি কি বলছে? তামা, সীসা, নিকেল। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর তোমরা কীভাবে করবে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। দেখো, তোমরা নেতাজির নাম সকলেই জানো এবং তোমরা জানো নেতাজি কোথায় গিয়েছিল? জার্মানি গিয়েছিল। এখানে নেতাজির সঙ্গে জার্মান সিলভারের কী সম্পর্ক? আচ্ছা, নেতাজির দন্তন্য হচ্ছে নিকেল, নেতাজির দন্তন্য হলো নিকেল, তয়াকা হলো তামা, আর বর্গীর জয়া দীর্ঘই যেটা আছে ওটা হলো জিঙ্ক। ভালো করে বুঝবে। তাহলে জার্মান সিলভারে কী কী থাকে? নিকেল থাকে, তামা থাকে আর জিঙ্ক থাকে। জিঙ্কের বাংলা মান হচ্ছে দস্তা। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কী হয়ে যাবে? তামা, দস্তা আর নিকেল। এটার নিশ্চয়ই সঠিক উত্তর, কারণ কী কী থাকে বললাম? নিকেল, তামা আর দস্তা। অপশান বি হয়ে গেল এই প্রশ্নটার সঠিক উত্তর। তো আমরা আরও কিছু সংকর ধাতু দেখে নেব যে সেই সংকর ধাতুগুলো কী কী উপাদান দিয়ে তৈরি। দেখে নাও তোমরা একবার। দেখো, প্রথম সংকর ধাতুর নাম বলছে স্টেনলেস স্টিল। ঠিক আছে, স্টেনলেস স্টিল কী কী থাকে না, এফি থাকে। এফি মানে হচ্ছে লোহা বা আয়রন যেটাকে আমরা বলি। আর কি থাকে? সিআর অর্থাৎ ক্রোমিয়াম থাকে। এখানে দেখো তোমার পার্সেন্টেজটাও দেওয়া আছে। কোনো কোনো পরীক্ষায় পার্সেন্টেজ দেয়, কোনো কোনো পরীক্ষায় পার্সেন্টেজ দেয় না। তোমরা মুখস্থ করে রাখতে পারো। ঠিক আছে, ব্যবহার দেখো, ব্যবহার তোমরা কি জানো? স্টেনলেস স্টিলের থালা বাসন এখন সবার বাড়িতে অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে স্টেনলেস স্টিলের ব্যবহার কি? থালা বাসন তৈরিতে। নেক্সট হলো ইনভার। ইনভার কী কী ধাত মানে দিয়ে তৈরি না, এফি এবং এনআই অর্থাৎ নিকেল, লোহা এবং নিকেল দিয়ে তৈরি হলো ইনভার। ইনভারের কাজ কি না, ক্ষয়রোধক পরিমাপক যন্ত্রবস্তুতে ব্যবহার করা হয়। নেক্সট হলো পিতল। আচ্ছা, পিতলের জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। পিতল হলো পিতাজি, মনে রাখবে। কি বললাম? পিতাজি। পিতল, তামা আর জিঙ্ক। তাহলে পিতাজি হলো কি? পিতল, তামা, জিঙ্ক। তাহলে পিতল, তামা আর জিঙ্ক দিয়ে গঠিত। তাহলে সিউ মানে কপার মানেই তামা, আর জেডেন মানে জিঙ্ক মানে দস্তা। তাহলে তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তাহলে পিতলটা হয়ে যাবে তামা আর জিঙ্ক দিয়ে গঠিত, পিতাজি। ব্যবহার কি? বাসনপত্র আমরা সকলেই জানো। পিতল। কাঁসার মধ্যে কী কী থাকে? এসইউ এবং সিএন অর্থাৎ কপার থাকে 80% আর এসএন থাকে 20%। ওকে, কাজে কি? কাজ তোমরা জানো যে কাঁসারের জিনিসপত্র, বাসনপত্র ব্যবহার করা হয়। ঘণ্টা, মুদ্রা, যন্ত্রাংশ বস্তুতে কাঁসা ব্যবহার করা হয়। নেক্সট ব্রোঞ্জে কী থাকে? ব্রোঞ্জে সিউ অর্থাৎ কপার এবং এসএন থাকে 25 to 10%। ব্যবহার কি? থালা বাসন এবং মূর্তি। তোমরা সকলেই জানো ব্রোঞ্জের মূর্তি খুব বিখ্যাত, তো ব্রোঞ্জের মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট, জার্মান সিলভার। বন্ধুরা, জার্মান সিলভার নিয়ে একটা খুব প্রশ্ন আসে যে জার্মান সিলভারে সিলভার কত পার্সেন্ট থাকে? জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না। এটা খুব ফেমাস প্রশ্ন যে জার্মান সিলভারে সিলভারের পার্সেন্টেজ কত? জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকেই না। তো জার্মান সিলভার বলেছিলাম নেতাজি, কপার, তামা আর জিঙ্ক, গহনা এবং বাসনপত্র প্রস্তুতিতে ব্যবহার করা হয়। নেক্সট, ইলেকট্রন কী কী নিয়ে গঠিত না, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক। তাহলে ম্যাগনেসিয়াম থাকে 95%, জিঙ্ক থাকে 5%। ব্যবহার কি? মোটর গাড়ি এবং উড়োজাহাজের যন্ত্রাংশ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। নেক্সট দেখো হচ্ছে অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ। অ্যালুমিনিয়ামে কী কী? তোমরা অ্যালুমিনিয়াম যখন বলছি নিশ্চয়ই অ্যালুমিনিয়াম থাকবে, আর ব্রোঞ্জ মানে কপার থাকবে। ঠিক আছে, মুদ্রা এবং মূর্তি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। নেক্সট হলো ডুরালুমিনের মধ্যে অ্যালুমিনিয়াম, কপার, এমজি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর এমএন মানে হচ্ছে ম্যাঙ্গানিজ। এমজি মানে ম্যাগনেসিয়াম, এমএন মানে ম্যাঙ্গানিজ। তোমরা কিন্তু খাতায় এগুলো নোট করে নাও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। তোমরা এই এমজি মানে যে ম্যাগনেসিয়াম, এটাও জানতে হবে। পরীক্ষার খাতায় এখন যা পরিস্থিতি সেখানে তোমার এমজি দিয়ে দেবে ম্যাগনেসিয়ামের বদলে। যেমন তোমাদেরকে দিতে পারে যে ক্লোরোফিলে কোন ধাতব এটি উপস্থিত, কোন ধাতব মৌলটি উপস্থিত। তার সঠিক উত্তর তোমরা সকলেই জানো যে ম্যাগনেসিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সেখানে তোমাকে এই এমজি অপশানটা দিতেই পারে। তাহলে এমজি ম্যাগনেসিয়াম।
নেক্সট ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়ামে কী থাকে? অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। ওকে, হালকা বৈজ্ঞানিক যন্ত্রাংশ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা এগুলো খাতায় নোট করে মুখস্থ করে ফেলো। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলছে দার্শনিকের উল কাকে বলে? অপশান এ বলছে জিঙ্ক ব্রোমাইড, অপশান বি জিঙ্ক ক্লোরাইড, অপশান সি জিঙ্ক অক্সাইড, অপশান ডি জিঙ্ক নাইট্রেট। তাহলে দার্শনিকের উল কাকে বলে? না ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইডকে না দার্শনিকের উল বলা হয়ে থাকে। ZnO জিঙ্ক অক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে। বা তোমাকে এরকমও প্রশ্ন দিতে পারে দার্শনিকের উলের মধ্যে কোন ধাতুর বর্তমান? না সেটা হবে জিঙ্ক বা দস্তা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক? তো বন্ধুরা এই হেমাটাইট, কিউপ্রাইট, কপার গ্লান্স এগুলো খুব ইম্পর্টেন্ট। তো চলো এক নজরে আমরা একবার ধাতুর আকরিকগুলো দেখে নিই, কোনগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো বলছে লোহার প্রধান প্রধান আকরিকের নাম কি? তোমাদের অক্সাইড, কার্বনেট এগুলো আলাদা আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই, তোমরা শুধুমাত্র মুখস্থ করবে রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডেরাইট। অর্থাৎ লোহার তিনটে আকরিকের নাম হলো রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডেরাইট। ওকে, এই তিনটে হলো লোহার আকরিক। নেক্সট বলছে কপার অর্থাৎ তামার আকরিকগুলির নাম কী কী? বলেছি সালফাইড ফালফাইড এসব মনে রাখার দরকার নেই। তাহলে কপারের প্রধান আকরিকগুলোর নাম কি? কপার গ্লাস, এটা খুব ইম্পর্ট্যান্ট, Cu2S। আর কি না কপার পাইরাইটিস। ঠিক আছে, আর কি ম্যালাকাইট। এই তিনটে হলো কপারের আকরিক বা তামার আকরিক, কপার গ্লাস বা চালকোপাইরাইটিস, কপার পাইরাইটিস আর ম্যালাকাইট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরে বলছে জিঙ্কের প্রধান, জিঙ্ক বা দস্তার প্রধান আকরিকগুলো কী কী? না জিঙ্কাইট এবং জিঙ্ক ব্লেন্ড। খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই জিঙ্ক ব্লেন্ডটা। জিঙ্ক ব্লেন্ডটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। নেক্সট অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? বলছে কি বক্সাইট আর ক্রায়োলাইট। এখানে এই যে বক্সাইটটা এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে বক্সাইট কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হবে কিন্তু অ্যালুমিনিয়াম। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে ক্রায়োলাইট। এখানে প্রশ্নটা দেয় ক্রায়োলাইটের সংকেত কি? AlF3 3NaF। ঠিক আছে, তো এই প্রশ্নটা দেয় যে ক্রায়োলাইটের সংকেত কি, এই প্রশ্নটা খুব দেয়। ঠিক আছে, চলো এবার আমরা প্রশ্ন একবার ফিরে যাই। বলছে হেমাটাইট তাহলে কোন ধাতুর আকরিক হয়ে যাবে? তার সঠিক উত্তর তোমরা বুঝতেই পারছো যে লোহা, অপশান বি হয়ে যাবে এই প্রশ্নটার কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলছে তুলার তন্তু মানে তুলো আর কি, তুলো তন্তু দিয়ে তৈরি। বলছে তুলার তন্তু কী দিয়ে তৈরি? মানে তুলো আর কি কোন ধরনের এ দিয়ে তৈরি? তন্তু দিয়ে, মানে ফাইবার যেটা আমরা বলি ফাইবার। যখন এই ফাইবারের গল্প আসবে না তখন সেটা কী দিয়ে তৈরি হয়? অপশান এ বলছে প্রোটিন, অপশান বি ফ্যাট, অপশান সি সেলুলোজ, অপশান ডি স্টার্চ। চলো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সেলুলোজ। যখনই ফাইবার বা তন্তু জাতীয় তখন সবসময় মাথায় রাখবে সেলুলোজ আসবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলছে নিচের কোন মৌলটির আকার ক্ষুদ্রতম? এই প্রশ্নটা হলো পর্যায় সারণীর প্রশ্ন। কিসের প্রশ্ন? পর্যায় সারণী। তো বন্ধুরা আমি একবার পর্যায় সারণীটা পুরো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় কি পয়েন্টগুলো আমি যেগুলো বলবো নোট করতে থাকো। ঠিক আছে, হয়তো লেখা অত কি পয়েন্ট সম্ভব নয়, তোমরা কিন্তু আমি বলছি তোমরা একটু নোট করে নাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এখান থেকে পর্যায় সারণীটা তোমরা ভালো করে, এই হলো পর্যায় সারণী। প্রথম প্রশ্ন হয় পর্যায় সারণীতে কতগুলি পর্যায় আছে, কতগুলি শ্রেণী আছে? তাহলে এই দিক থেকে অর্থাৎ তোমার বাম দিক থেকে ডান দিক পর্যন্ত যেগুলো যায় সেগুলোকে কি বলে? না শ্রেণী বলে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 করে দেখো 18 পর্যন্ত আছে। তাহলে পর্যায় সারণীতে কতগুলো শ্রেণী আছে? না 18টি শ্রেণী আছে। আর পর্যায় কতগুলি আছে? এইভাবে যেগুলো এসেছে উপর নিচে করে করে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে কটা পর্যায়? 7টা পর্যায় আর 18টা শ্রেণী। প্রথম প্রশ্ন হলো এটা যে পর্যায় সারণীতে 7টা পর্যায় 18টা শ্রেণী আছে। 1 নম্বর হলো। চলো নেক্সট দেখো 2 নম্বর বিষয় হচ্ছে তোমাকে জানতে হবে এই 1 নম্বর যে শ্রেণীটা আছে এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কী বলে? 1 নম্বর মৌল শ্রেণীর মৌলগুলো অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্যান্সিয়াম, এই মৌলগুলোকে কী নাম বলে? না এগুলো সব হলো ক্ষার ধাতু। অর্থাৎ 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো থাকে সেগুলো সব কী ধাতু? ক্ষার ধাতু। ঠিক আছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন 2 নম্বর শ্রেণী অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম করে যেগুলো আছে এগুলি এই ধরনের মানে এই শ্রেণীর মৌলগুলোকে কী বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কী বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, নেক্সট দেখো এখান থেকে 21 থেকে যে 30 মানে অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত যে এটা আছে শ্রেণীটা, এগুলোকে আমরা কি বলবো? সব হলো সন্ধিগত মৌল। এই মৌলগুলোর নাম হলো সন্ধিগত মৌল। ঠিক আছে, তারপরে
নেক্সট দেখো এখানে 17 নম্বর যে শ্রেণীটা আছে, কত নম্বর? 17 নম্বর। 17 নম্বর শ্রেণীতে দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটাইন আছে। এখান থেকে প্রশ্ন আসে যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল, গ্যাসীয় তিন ধরনের মৌলই উপস্থিত? তার উত্তর হবে কিন্তু 17 নম্বর। কারণ তোমরা যদি 17 নম্বর শ্রেণীটা ফলো করো, দেখো ফ্লুরিন গ্যাসীয়, এখানে দেখো আয়োডিন কি? কঠিন। আর দেখো ব্রোমিন কিন্তু এখানে তরল বা লিকুইড, ঠিক আছে? তাহলে কঠিন, তরল, গ্যাসীয় তিনটি থাকে 17 নম্বরেতে। এবার এই 17 নম্বর শ্রেণীটার একটা নাম আছে, কি নাম? সেটা হলো হ্যালোজেন মৌল। এগুলোকে কি বলা হয়? হ্যালোজেন মৌল। তো এই হ্যালোজেন মৌলগুলো কোনগুলো? না 17 নম্বর শ্রেণী, অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? তার সঠিক উত্তর হবে কি? ফ্লুরিন। সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন। চলো নেক্সট হচ্ছে কি 18 নম্বর যে শ্রেণীটা আছে, এই 18 নম্বর শ্রেণীরও আবার একটা নাম আছে। 18 নম্বর শ্রেণীটার কি নাম? না নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এখানে যে কটা থাকে সব কটা নিষ্ক্রিয়। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সব হলো নিষ্ক্রিয়, ঠিক আছে? এগুলো 18 নম্বর শ্রেণীটা তাহলে কি বলবো? না নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ 18 নম্বর শ্রেণীতে যেগুলো থাকে সব কিছু নিষ্ক্রিয়। ওকে, তাহলে এখান থেকে আমরা আগে শ্রেণীগুলো সম্পর্কে জানলাম এবং তাদের কি পয়েন্ট জানলাম। এখান থেকে আরও কিছু প্রশ্ন আসে, যেমন বন্ধুরা তোমরা ভালো করে এগুলো লেখো খাতায় একবার। দেখো যেমন প্রশ্ন আসে যে তুমি একটা পর্যায় সারণীর যখন বাম দিক থেকে ডান দিক বরাবর শ্রেণীতে আর কি বাম দিক থেকে ডান দিক বরাবর যাবে, তখন জারণ ক্ষমতা কি হবে? না জারণ ক্ষমতা বাড়ে। যখন তুমি বাম দিক থেকে ডান দিকে যাবে তখন জারণ ক্ষমতা হচ্ছে কি? বাড়বে, ঠিক আছে? আবার যখন ঠিক উপর দিক থেকে নিচের দিকে নামবে তখন জারণ ক্ষমতা কি হবে? না কমবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়ে, আর উপর থেকে নিচের দিকে এলে জারণ ক্ষমতা কমে, ঠিক আছে? তাহলে আমরা যদি জারণ ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, তাহলে বিজারণ ক্ষমতা কি হবে? তাহলে ঠিক এর উল্টোটা, বিজারণ ক্ষমতা কি হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? কমবে, আর উপর থেকে নিচের দিকে এলে কি হবে? না বাড়বে। ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তাহলে তোমার প্রশ্ন দিতে পারে যে শ্রেণী বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তাহলে কি হবে? না জারণ ক্ষমতা কি হবে? বাড়বে, আর উপর থেকে নিচের দিকে নামলে জারণ ক্ষমতা কমবে, ঠিক আছে? আর বিজারণ ক্ষমতা ঠিক এর উল্টোটা। আশা করি লিখেছো খাতায়। নেক্সট প্রশ্ন দেখো, এখানে যে প্রশ্নটা কি ছিল যে নিচের কোন মৌলটির আকার ক্ষুদ্রতম? তার মানে একটা পরমাণুর ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে তার আকারও বড় হবে, ঠিক আছে? যদি ব্যাসার্ধ বড় হয়, তোমরা বৃত্ত জানো তো, বৃত্তর যদি ব্যাসার্ধটা বড় হয় তার মানে বৃত্তটা বড় বৃত্ত হবে। তো তাহলে ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে বৃত্তটার আকারও বাড়বে। তার মানে ব্যাসার্ধ বড় হলে তার আকার বড় হবে, ব্যাসার্ধ ছোট হলে আকার ছোট হবে। তাহলে ব্যাসার্ধ নিয়ে কি প্রশ্ন দেখো, বলছে ব্যাসার্ধ যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তখন কি হয়? হ্রাস পায়। তোমরা মৌলগুলো দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। আমি একবার পর্যায় সারণী দেখাই। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। অপশানে আছে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তুমি একবার পর্যায় সারণীটা দেখো। তাহলে কি ছিল? বেরিলিয়াম, তাহলে বেরিলিয়াম বিই। দেখো বেরিলিয়াম কোথায় আছে? না বেরিলিয়াম এখানে আছে, বেরিলিয়াম। আচ্ছা, আর কি আছে? লিথিয়াম, আর কি আছে? সোডিয়াম, আর কি আছে? ম্যাগনেসিয়ামই আছে না? আর দেখো হচ্ছে কিন্তু ম্যাগনেসিয়াম। আচ্ছা ম্যাগনেসিয়াম অপশানটা এখানে ভুল করে দেওয়া আছে। আচ্ছা ম্যাগনেসিয়াম, কোনো অসুবিধা নেই, ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে বাম দিক থেকে যখন ডান দিকে যাবে পর্যায় সারণী বরাবর, তখন ব্যাসার্ধ কি হবে? কমবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে যদি কমে, তাহলে উপর থেকে নিচের দিকে এলে কি হবে? বাড়বে। তাহলে ভালো করে বুঝবে, এই জায়গাটা ভালো করে বোঝো। ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে কমবে, উপর থেকে নিচের দিকে এলে বাড়বে। তাহলে লিথিয়ামের পরে আছে বেরিলিয়াম, তার মানে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে মানে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের ব্যাসার্ধ ছোট। আবার দেখো বেরিলিয়ামের তলায় আছে ম্যাগনেসিয়াম, মানে উপর দিক থেকে নিচের দিকে আসছে, তার মানে ম্যাগনেসিয়ামের আকার বেরিলিয়ামের থেকে
বড়। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে বেরিলিয়াম। বেরিলিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি? বেরিলিয়াম। আমি কিন্তু সমস্ত তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দিলাম। আশা করি পর্যায় সারণী নিয়ে আর কোনো সমস্যা থাকা উচিত নয়, মানে যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড আমি বললাম কি পয়েন্ট। ঠিক আছে, আরও কিছু জিনিস আছে সেগুলো আমি আর এখন আলোচনা করছি না, পরে তোমরা কমেন্ট সেকশানে যদি জানাও আমি অবশ্যই পর্যায় সারণী নিয়ে একটা পুরো ক্লাস আলোচনা করব। সেখানে আরও কি পয়েন্ট হবে, যেমন কঠিন, তরল, গ্যাসীয় এগুলো থাকবে, সেখানে তড়িৎ ঋণাত্মকতা থাকবে, সমস্ত কিছু আলোচনা আমি করে দেবো। তাহলে এই প্রশ্নটা বেরিলিয়াম, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। চলো পরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। পরের প্রশ্ন বলছে সাধারণ উষ্ণতায় নিচের কোন ধাতু, ভালো করে নিচের কোন ধাতুটি তরল? দেখো আমি এখানে আগেই বলে দিয়েছিলাম, তাহলে ধাতু বলেছে, তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান এ বলছে রেডিয়াম, অপশান বি পারদ, অপশান সি দস্তা, অপশান ডি ব্রোমিন। দেখো ব্রোমিন তো তরল, এটা তো আমি ওখানে পর্যায় সারণীতে বলেই দিলাম, কিন্তু ব্রোমিন হচ্ছে তরল, ধাতু নয়, অধাতু। ব্রোমিন হচ্ছে তরল, অধাতু। ব্রোমিন হচ্ছে তরল, অধাতু। ব্রোমিন তরল কিন্তু অধাতু। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পারদ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সাধারণ উষ্ণতায় নিচের কোন ধাতুটি তরল? না পারদ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পারদ যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তোমরা তো পারদ অবশ্যই দেখেছো। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলছে পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে খুব কি বলে? তো স্পেশালিস্ট, অ্যাকচুয়াল হলো স্পেশালিস্ট। এই স্পেশালিস্ট সংক্রান্ত যেগুলো আছে আমি তার সমস্ত লিস্ট তোমাদেরকে এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। কেউ যেন ফোনে স্ক্রিনশট মেরে ভেবো না যে আমি করে রেখে দেবো, স্ক্রিনশট মেরে পড়াশোনা হয় না। ঠিক আছে, খাতায় লেখো, আমি একদম প্রত্যেকটা স্পেশালিস্টের বলে দিচ্ছি, ওগুলো পরীক্ষা ওরিয়েন্টেড। দেখো প্রথম কি বলছে, প্রথম বলছে এপিআরিস্ট। এপিআরিস্ট মানে কি? যে মৌমাছি পালনে বিশেষজ্ঞ। এপিআরিস্ট হচ্ছে মৌমাছি পালনে বিশেষজ্ঞ। নেক্সট হলো কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট হচ্ছে যে হৃদরোগ বিশেষজ্ঞ। তাহলে যে কার্ডিওলজিস্ট তাকে কি বলবো? হৃদরোগ বিশেষজ্ঞ। নেক্সট কসমেটোলজিস্ট। কসমেটিক্স তোমরা জানো, যেখানে বিউটি সংক্রান্ত জিনিস কিনতে পাওয়া যায়, কসমেটিক্স সেগুলি বলে। কসমেটোলজিস্ট হচ্ছে সৌন্দর্য বিশেষজ্ঞ। ঠিক আছে, নেক্সট দেখো ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট কথার অর্থ হলো ত্বক বিশেষজ্ঞ, অর্থাৎ যে চামড়া বা স্কিন নিয়ে করে সেটা হলো ডার্মাটোলজিস্ট। নেক্সট দেখো বলছে এন্টোমোলজিস্ট। এন্টোমোলজিস্ট হচ্ছে কি না পতঙ্গ বিশেষজ্ঞ, মানে কীট পতঙ্গ যেগুলো ইনসেক্ট যেগুলো হয় সেগুলো হলো এন্টোমোলজিস্ট। ঠিক আছে, নেক্সট হলো এক্সরসিস্ট। এক্সরসিস্ট একটা সিনেমাও আছে, সেটা ভূত বা আত্মা, তাহলে এখানে হচ্ছে এক্সরসিস্ট মানে আত্মা বিশেষজ্ঞ। ঠিক আছে, নেক্সট হচ্ছে জিওলজিস্ট। জিওলজিস্ট মানে কি না ভূতত্ত্ববিদ বা ভূতত্ত্ব নিয়ে যেটা করে সেটা জিওলজিস্ট। নেক্সট হলো জার্নেটোলজিস্ট, খুব ইম্পর্টেন্ট। জেরানোটোলজিস্ট কথার অর্থ হলো বার্ধক্য বা জড়া, মানে ওল্ড এজ সংক্রান্ত যে বিশেষজ্ঞ সেটাকে বলা হয় জার্নেটোলজিস্ট। ঠিক আছে, তোমরা এইগুলো সব খাতায় লেখো এবং মুখস্থ করো। চলো আরও কিছু আছে আমি দেখিয়ে দিই। দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে গ্রাফোলজিস্ট। ঠিক আছে, গ্রাফোলজিস্ট কথার অর্থ হলো কি না হাতের লেখা। গ্রাফোলজিস্ট হলো কি হাতের লেখা বিশেষজ্ঞ। ঠিক আছে, ক্যালিগ্রাফি বলছি না আমি, ক্যালিগ্রাফি মানে সুন্দর হাতের লেখা, সেটা আলাদা জিনিস। এটা বলছে গ্রাফোলজিস্ট অর্থাৎ হাতের লেখা বিশেষজ্ঞ যে। নেক্সট গাইনেকোলজিস্ট, এটা তোমরা সকলেই জানো। গাইনেকোলজিস্ট মানে কি স্ত্রী রোগ বিশেষজ্ঞ যে, সেটা হলো গাইনেকোলজিস্ট। গাইনোলজিস্ট হলো স্ত্রী রোগ বিশেষজ্ঞ। নেক্সট হলো হেমাটোলজিস্ট। তোমরা যদি কেউ হসপিটালে যাও দেখবে একটা হেমাটোলজি বলে সেকশন থাকে, সেখানে কি না ওই ব্লাড কালেকশন করা হয় ল্যাব। ঠিক আছে, তো এই হেমাটোলজি মানে কি না রক্ত নিয়ে যারা পরীক্ষা করে সেটা হলো হেমাটোলজিস্ট। নেক্সট হর্টিকালচারিস্ট। হর্টিকালচারিস্ট এ হলো কি না বাগান বিশেষজ্ঞ, যারা বাগান নিয়ে করে। ঠিক আছে, নেক্সট লেপিডোমেট্রিস্ট। লেপিডোমেট্রিস্ট হচ্ছে প্রজাপতি বিশেষজ্ঞ। ঠিক আছে, আমি এখানে যে কতগুলি দিয়েছি এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। ঠিক আছে, মানে শুধু ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার না, যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো এসেছে। নেক্সট হলো মেট্রোলজিস্ট। মেট্রোলজিস্ট হলো আবহাওয়া বিশেষজ্ঞ। ঠিক আছে, তারপরে দেখা হচ্ছে নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট মানে হচ্ছে স্নায়ু বিশেষজ্ঞ, অর্থাৎ যারা নার্ভ বিশেষজ্ঞ, সেটা হলো নার্ভের ডাক্তার বলে না, তো এই নিউরোলজিস্ট মানে হচ্ছে স্নায়ু বিশেষজ্ঞ। ঠিক আছে, তো আমি আশা করি মোটামুটি সবগুলোই প্রায় দিয়ে দিয়েছি, কিছু জিনিস বাকি আছে সেগুলোও আমি আরেকবার দেখিয়ে দিই। দেখো নেক্সট হলো নিউমেস্টিস্ট। নিউমেস্টিস্ট হলো মুদ্রা বিশেষজ্ঞ। দেখবে অনেক মুদ্রা জমানোর অনেকের ইচ্ছা থাকে, তো ওই মুদ্রা বিশেষজ্ঞটা কী বলা হয়? নামিসম্যাটিস্ট। ঠিক আছে, মুদ্রা বিশেষজ্ঞ।
তারপর দেখা হচ্ছে অকিউলিস্ট, OCULIST। বন্ধুরা তোমরা স্পেলিংগুলো অবশ্যই উচ্চারণ লিখবে, আমি সময় শর্টের জন্য ঠিক লিখতে পারিনি, ঠিক আছে, টাইপিং একটু দেরি হয়েছে। অকিউলিস্ট হলো চোখ বিশেষজ্ঞ। তারপর দেখা হচ্ছে অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট কথার অর্থ কি না, সেও চোখ বিশেষজ্ঞ। নেক্সট হলো অপটোমেট্রিস্ট। অপটোমেট্রিস্ট মানে হচ্ছে চোখের ক্ষমতা বা লেন্স, অর্থাৎ পাওয়ার বা লেন্স বা গ্লাস নিয়ে যেটা বিশেষজ্ঞ, সেটা হলো অপটোমেট্রিস্ট। নেক্সট হলো অর্নিথোলজিস্ট। অর্নিথোলজিস্ট মানে কিন্তু পক্ষী বিশেষজ্ঞ, ঠিক আছে। অর্নিথোলজিস্ট সেলিম আলী, অর্নিথোলজিস্ট সেলিম আলীর নাম খুব ইম্পর্টেন্ট, যে কিসের সঙ্গে যুক্ত, অর্নিথোলজিস্ট বা পক্ষী বিশেষজ্ঞ। নেক্সট অর্থোডন্টোলজিস্ট। অর্থোডন্টিওলজিস্ট মানে কি না দাঁত বিশেষজ্ঞ, ঠিক আছে, যে দাঁত নিয়ে, সেটা হলো অর্থোডন্টিওলজিস্ট। তারপরে দেখো পেডিয়াট্রিশিয়ান। পেডিয়াট্রিশিয়ান কথার অর্থ কি, শিশু রোগ বিশেষজ্ঞ, চাইল্ড স্পেশালিস্ট যেটাকে বলে পেডিয়াট্রিশিয়ান। পেডিয়াট্রিশিয়ান তোমরা উচ্চারণগুলো অবশ্যই লেখো, শিশু রোগ বিশেষজ্ঞ। নেক্সট হলো কি না ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট হলো স্ট্যাম্প কালেকশন, স্ট্যাম্প কালেকশনকে ফিলাটেলিস্ট বলা হয়ে থাকে। তারপরে দেখো ফেসপোলজিস্ট। ফেসপোলজিস্ট কথা অর্থ হলো ভোটের হাওয়া, মানে গোদা বাংলায় বললে ভোটের হাওয়া বা ইলেকশন ট্রেন্ড, ইলেকশন ট্রেন্ড, সেটা হলো কি না ফেসপোলজিস্ট। তারপরে দেখো হচ্ছে সাইকোলজিস্ট। সাইকো বলে না, সাইকোলজিস্ট মানে কি মানসিক ভারসাম্য, যে ব্যাপারটা মানে মানসিকভাবে যে হয়ে পড়ে, তো সেটা হলো সাইকোলজি। যেগুলো ডিপ্রেশনে যারা চলে যায় তাদেরকে সাইকোলজির ডাক্তার দেখাতে হয়, ঠিক আছে। চলো এবার আমাদের প্রশ্নটাতে আমরা ফিরে যাই একবার। এখানে যে প্রশ্নটা ছিল সেটা হলো পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে তাহলে কি বলবো আমরা না এন্টোমোলজিস্ট, অর্থাৎ অপশান সি এর হচ্ছে রাইট অ্যান্সার, এন্টোমোলজিস্ট। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই, এন্টোমোলজিস্ট রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। তোমরা এগুলো কিন্তু লেখো, খাতায় মুখস্থ করে নেবে, ঠিক আছে। নেক্সট বলছে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলে। অপশান এ মহিম পান্ডে, অপশান বি আশুতোষ ধর্মা, অপশান সি বিক্রম সারাভাই, অপশান ডি রাকেশ শর্মা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। এটা তোমরা সবাই জানো এবং তোমরা কমেন্টে জানাও যে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত, ঠিক আছে। তাহলে এখানে মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়, বিক্রম সারাভাইকে। রাকেশ শর্মা তোমরা যা জানো যে প্রথম মহাকাশ যাত্রীকে ছিল না রাকেশ শর্মা। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে পিএইচ, বিশুদ্ধ জলের পিএইচ কত। পিএইচ কতটা খুব ইম্পর্টেন্ট। পিএইচ হচ্ছে তোমার জল, তেমন ধরো টোটাল 1 to মানে 0 to 14 পর্যন্ত একটা স্কেল হয়, এবং এই স্কেলের মধ্যিখানে যেটা থাকে সেটা হলো 7, মানে এ হলো নিউট্রাল। এবার যদি 7-এর থেকে কম হয় তাহলে সেটাকে আমরা অ্যাসিডিক বলবো, 7-এর থেকে বেশি হলে সেটাকে আমরা ক্ষারীয় বলবো, ঠিক আছে। যত এইদিকে আসবে তখন সেটা হবে অ্যাসিডিক, যত এদিকে যাবে তখন তাকে আমরা বলবো ক্ষারীয়। তাহলে 7-এর থেকে কম হলে, 7-এর থেকে যখন কম সেটাকে আমরা বলবো কি, 7-এর থেকে কম হলে আমরা কি বলবো অ্যাসিডিক। আর 7-এর থেকে যদি বেশি হয়, মানে সরি ভুল হলো, অ্যারোটা অন্যদিকে হয়ে গেছে, মানে 7-এর থেকে যদি ছোট হয় তখন হবে অ্যাসিডিক, আর 7-এর থেকে যদি বড় হয় তখন তাহলে কি বলবো আমরা না, 7-এর থেকে বড় হলে আমরা বলবো ক্ষারীয়, বেস বা মানে ক্ষারীয় আর কি, ঠিক আছে। তো চলো আমি একবার কিছু জিনিসের একটু তোমরা পিএইচগুলো একটু লিখে নাও খাতায়। যেমন হচ্ছে প্রথম হচ্ছে H2SO4। H2SO4 এর পিএইচ কত না -0.2। ব্যাটারি, যেটা ব্যাটারিতে যেটা থাকে H2SO4 সেটা হলো 0.2, -0.2। এবার লেখা হচ্ছে গাঢ় HCl। গাঢ় HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেট HCl বা গাঢ় HCl এর পিএইচ কত না 0। গাঢ় HCl এর পিএইচ হচ্ছে 0। তারপর লেখা হচ্ছে লঘু HCl, অর্থাৎ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার পিএইচ কত না 1। নেক্সট হলো পাক রস বা গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত না, গ্যাস্ট্রিক জুসের পিএইচ হলো 1, ঠিক আছে। লেবুর পিএইচ কত না 2.5। লেবু কিন্তু আমলিক, তোমরা সবাই জানো। তারপর লেখা হচ্ছে ইউরিয়ার পিএইচের মান কত, বা ইউরিন যেটা আমরা বলি, ইউরিয়া নয় ইউরিন লেখাটা, ইউরিন মূত্র থেকে ইউরিনের পিএইচ কত না 4.8। বন্ধুরা এবার এটা পয়েন্টে একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, 4.8। টমেটো এর পিএইচ কত না, টমেটোর পিএইচ হচ্ছে 4.1। আচ্ছা বৃষ্টির জলও কিন্তু আমলিক, এটা কিন্তু ভুলে যাও না, বৃষ্টির জলও আমলিক, তার পিএইচ হচ্ছে কত না 5.4। মানে যার যত পিএইচের মান কম হবে সে তত বেশি অ্যাসিডিক হবে, ঠিক আছে। এবার দেখো হচ্ছে চোখের জল বা
টিয়ার মানে চোখের জল যেটা বলো তার পিএইচ কত না 7.4 পিএইচ কত না 7.4 পিএইচ কত না 7.4 ঠিক আছে 7.4 চোখের জল হলো 7.4। তারপরে হলো দেখো তোমার হচ্ছে ঠান্ডা পানীয় বা সফট ড্রিঙ্কস যেটাকে আমরা বলি সফট ড্রিঙ্কসের পিএইচ কত না সফট ড্রিঙ্কসের পিএইচ হচ্ছে তোমার 6.0 6 পয়েন্ট আর কি। তারপর লেগে হচ্ছে দুধের পিএইচ কত না দুধের পিএইচ হচ্ছে 6.5। এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রক্ত বা ব্লাডের পিএইচ কত না রক্তের পিএইচ হচ্ছে 7.4 খুব ইম্পর্ট্যান্ট। রক্ত কিন্তু মৃদু ক্ষারীয়। নেক্সট হচ্ছে লালারস। দেখো লালারস দুটো জিনিস হয়, একটা খাবার খাওয়ার আগে আর একটা হলো খাবার খাওয়ার পরে। যখন তুমি খাবার খাও না মানে খাবার খাওয়ার আগে যদি বলো তাহলে তখন কত হবে না তখন হচ্ছে তোমার 7.4। আর খাবার খাওয়ার পর যদি হয় তখন দেখবে তুমি মুড়ি খাবে, ধরো মুড়ি খাওয়ার পর দেখবে জল না খেলে মুখটা একটু টক লাগে, তাহলে ওটা 5.8। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা পিএইচ তোমরা কিন্তু খাতায় নোট করে নাও। ওকে, চলো তাহলে এবার আমাদের প্রশ্নটায় ফিরে আসি যে বিশুদ্ধ জলের পিএইচ কত। বিশুদ্ধ জলের পিএইচ কত হবে? অবশ্যই 7 হবে। বিশুদ্ধ জলের পিএইচের মান কত? 7, অর্থাৎ 7 হয়ে গেল এই প্রশ্নটার কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো আমি কিন্তু বলে দিলাম যে পিএইচের মানগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে নাও। নেক্সট হচ্ছে HIV ছড়ায়। অপশান এ বলছে একই খাবার খেলে, অপশান বি একই বিছানা ব্যবহার করলে, অপশান সি ইনজেকশানের একই সুচ ব্যবহার করলে, অপশান ডি করমর্দন দ্বারা। তাহলে এই প্রশ্নটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইনজেকশানের সুচ ব্যবহার করলে। এইচআইভির পুরো কথা কি? এইচআইভি পুরো কথা হচ্ছে এইচআইভি পুরো কথা হচ্ছে হিউম্যান ডেফিসিয়েন্সি সিনড্রোম। আচ্ছা, তাহলে এইচআইভি পুরো কথা কী হবে? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এইডস নয় কিন্তু, এইডস আলাদা। এইডস কিন্তু পুরো কথা, এইডসের পুরো কথা আলাদা। এইডসের পুরো কথা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এইচআইভির পুরো কথা কি? এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। আর এইডসের পুরো কথা কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, দুটো জিনিস আলাদা জিনিস, দুটোর নাম আলাদা জিনিস বলছি, দুটোর নাম আলাদা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, থ্যাংক ইউ ফ্রেন্ডস।